শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে জীবের বৃদ্ধি ও প্রজননের অতিরিক্ত প্রশ্নোত্তরগুলো পড়াবো। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান, ঠিক আছে? অধ্যায় 1 জীবের বৃদ্ধি ও প্রজনন, এগুলো অতিরিক্ত প্রশ্নোত্তর। সঠিক উত্তর 4টা অপশন দেয়া থাকে, আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি। 1, বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়ায় অঙ্কুরোদ্গম। উত্তর হবে অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। 2, উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? উত্তর অঙ্কুরোদ্গম। উত্তর অঙ্কুরোদ্গম। 3, বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে অঙ্কুরিত হয়েছে। বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে অঙ্কুরিত হয়েছে। 4, বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানোর জন্য কি প্রয়োজন? বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজন তাপ, আলো, বাতাস ও পানি। তাপ, আলো, বাতাস ও পানি। 5, উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি। 6, খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 7, উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি কোথা থেকে পায়? পরিবেশ থেকে। উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি কোথা থেকে পায়? পরিবেশ থেকে। 8, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। 9, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। 10, ফুল এক ধরনের কি? রূপান্তরিত পাতা। ফুল এক ধরনের কি? রূপান্তরিত পাতা। 11, ফুলের সবচাইতে বাইরের অংশকে কি বলে? বৃত্তি। ফুলের সবচাইতে বাইরের অংশকে কি বলে? বৃত্তি। 12, এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত হয় পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত হয় পুংস্তবক। 13, পরাগরেণু থেকে কোথায় উৎপন্ন হয়? পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগধানীর মধ্যে। পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগধানীর মধ্যে। 14, এক বা একাধিক স্ত্রীকেশর নিয়ে গঠিত হয় স্ত্রীস্তবক। এক বা একাধিক স্ত্রীকেশর নিয়ে গঠিত হয় স্ত্রীস্তবক। 15, একটি গর্ভপত্রের অংশ কয়টি? 3টি। একটি গর্ভপত্রের অংশ কয়টি? 3টি। ডিম্বক হলো স্ত্রীকোষ। ডিম্বক হলো স্ত্রীকোষ। স্ত্রীকেশর গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। স্ত্রীকেশর গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। ফলের কয়টি অংশ আছে? 2টি। ফলের কয়টি অংশ আছে? 2টি। 19, পেরিকার্পের কয়টি স্তর আছে? 3টি স্তর। পেরিকার্পের কয়টি স্তর আছে? 3টি স্তর। 20, বীজের উপরে পাতলা আবরণ কি? অন্ততক। বীজের উপরের পাতলা আবরণ কি? অন্ততক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট কি অতিক্রম করে? জীবনচক্র। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। ফলের খোসা কি? বহিতক। ফলের খোসা কি? বহিতক। 23, উদ্ভিদের কোন অংশটি সাধারণত রঙিন হয়? ফুল। উদ্ভিদের কোন অংশটি সাধারণত রঙিন হয়? ফুল। 24, জীব মাত্রই কি গ্রহণ করে? খাদ্য। জীব মাত্রই কি গ্রহণ করে? খাদ্য। 25, বীজ থেকে নতুন কি হয়? চারাগাছ। বীজ থেকে নতুন কি হয়? চারাগাছ। তো সঠিক উত্তরগুলো পড়া শেষ। অতিরিক্ত, তারপরে আমরা পড়ব হচ্ছে শূন্যস্থান পূরণ। 1, বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। 2, ড্যাশ প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। 3, খাদ্য গ্রহণ করে ড্যাশ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। 4, উদ্ভিদ বায়ু থেকে ড্যাশ পেয়ে থাকে। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড পেয়ে থাকে। 5, ড্যাশ উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। 6, বৃতি সাধারণত সবুজ। বৃতি সাধারণত ড্যাশ। বৃতি সাধারণত সবুজ। 7, এক বা একাধিক ড্যাশ নিয়ে পুংস্তবক গঠিত। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। 8, ড্যাশ মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। 9, ড্যাশ মধ্যে থাকে পুরুষ কোষ। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। 10, স্ত্রীস্তবক ফুলের ড্যাশ অংশ। স্ত্রীস্তবক ফুলের অত্যাবশ্যকীয় অংশ। 11, এক বা একাধিক গর্ভপত্র নিয়ে ড্যাশ গঠিত হয়। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়। 12, ড্যাশ হলো স্ত্রীকোষ। ডিম্বক হলো স্ত্রীকোষ। 13, বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন ড্যাশ জন্মায়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারাগাছ জন্মায়। 14, জীব মাত্রই ড্যাশ। জীব মাত্রই মরণশীল। 15,
ড্যাশ দেখতে অনেকটা পাতার মতো, বৃত্তি দেখতে অনেকটা পাতার মতো। তো শূন্যস্থানগুলো আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা পড়ব শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন নম্বর 1, বীজের অঙ্কুরিত হওয়ার জন্য তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। শুদ্ধ নাকি অশুদ্ধ হবে এটা বলো? এটা হবে শুদ্ধ। 2, বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় না। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় না, এটা অশুদ্ধ। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায়। 3, উদ্ভিদ খাদ্য গ্রহণ করে না। অশুদ্ধ। উদ্ভিদ খাদ্য গ্রহণ করে। 4, ফুল বিভিন্ন বর্ণের হয়। এটা শুদ্ধ হবে, ফুল বিভিন্ন বর্ণের হয়। 5, বৃত্তি দেখতে অনেকটা পাতার মতো। শুদ্ধ। ফলের 3টি অংশ রয়েছে। এটা অশুদ্ধ, ফলের 2টি অংশ রয়েছে। 7, অন্ততক দিয়ে বীজ ঢাকা থাকে। এটা শুদ্ধ, অন্ততক দিয়ে বীজ ঢাকা থাকে। 8, বীজের উপরের পাতলা আবরণই বহিতক। এটা অশুদ্ধ, বীজের উপরের পাতলা আবরণ হচ্ছে অন্ততক। 9, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। এটা শুদ্ধ। 10, জীবের জন্ম হয়। শুদ্ধ। 11, জীব বংশবিস্তার করে না। এটা অশুদ্ধ, জীব বংশবিস্তার করে। 12, জীব বৃদ্ধি পায় না। এটা অশুদ্ধ, জীব বৃদ্ধি পায়। 14, জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় সকল জীব বিলীন হয়ে যেত। এটা শুদ্ধ। 15, সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। এটা শুদ্ধ। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। এটা শুদ্ধ। তো শুদ্ধ অশুদ্ধগুলো আমাদের পড়া শেষ। এবার আমরা অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো পড়ব। অতিরিক্ত প্রশ্ন উত্তর পড়ব এবার। বইয়ে দেয়া আছে, সেই প্রশ্নগুলো আমি খাতায় লিখেছি। অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1, উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উত্তর, উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য তাপ, আলো, বাতাস ও পানির প্রয়োজন। উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য তাপ, আলো, বাতাস ও পানির প্রয়োজন। 2, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন সূর্যের আলো, পানি, বাতাস, মাটি এবং পুষ্টি ইত্যাদি। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন সূর্যের আলো, পানি, বাতাস, মাটি এবং পুষ্টি ইত্যাদি। 3, বীজের অঙ্কুরোদ্গম কাকে বলে? বীজের অঙ্কুরোদ্গম কাকে বলে? উত্তর, বীজ থেকে নতুন চারা জন্মানোর প্রক্রিয়াকেই বীজের অঙ্কুরোদ্গম বলে। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াকে বীজের অঙ্কুরোদ্গম বলে। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। 4, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। 5, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন গোলাপ, আম ইত্যাদি। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন গোলাপ, আম ইত্যাদি। 6, ফলের কয়টি অংশ আছে ও কি কি? উত্তর, ফলের 2টি অংশ রয়েছে, যথা পেরিকার্প, 2 বীজ। 1 পেরিকার্প, 2 বীজ। ফলের 2টি অংশ রয়েছে, যথা 1 পেরিকার্প, 2 বীজ। 7, সব ফলেরই কি বীজ থাকে? উত্তর, না, সব ফলেরই বীজ থাকে না, তবে বেশিরভাগ ফলে বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেকগুলো বীজ থাকে, আবার কোনো ফলে একেবারেই কোনো বীজ থাকে না। সব ফলেরই কি বীজ থাকে? না, সব ফলেরই বীজ থাকে না, তবে বেশিরভাগ ফলে বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেকগুলো বীজ থাকে, আবার কোনো ফলে একেবারেই কোনো বীজ থাকে না। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পড়ে নিলাম। অতিরিক্ত এগুলো কিন্তু বইয়ে প্রশ্ন আকার, এই যে দেখো এইভাবে বইয়ে এই যে প্রশ্ন আকার দেয়া আছে, এগুলো থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তৈরি করেছি। এবার অতিরিক্ত বড় প্রশ্ন দেখো। ক, মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা করো। মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা বই থেকে সরাসরি পড়বে। কি লিখবে? মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা
হলো প্রথমে চিত্র আঁকবে, এটা মরিচ গাছ, এটা মুরগি, দুইটার চিত্র আঁকবে। মরিচ গাছের জীবনচক্র এটার নিচে লিখবে, এটার নিচে লিখবে মুরগির জীবনচক্র। এবার তুলনা করতে বলেছে, এই যে দেখো এখানে আছে, এভাবে এক পাশে মরিচ গাছ লিখবে, এক পাশে মুরগি লিখবে, ছক আঁকবে, উপরে লিখবে মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা, আর নিচে ছক এঁকে মরিচ গাছ মুরগি দুই পাশে লিখবে। দেখো এক হচ্ছে মরিচ গাছ বীজ থেকে জন্ম, আর মুরগি হচ্ছে ডিম থেকে জন্ম। চারা গাছ হয়, মরিচ গাছে কি হয় চারা গাছ, আর মুরগিতে কি হয় বাচ্চা মুরগি হয়। বড় হয়ে ফুল দেয়, বড় হয়ে ডিম দেয়, ফুল থেকে ফল হয়, ডিম থেকে বাচ্চা হয়। তো এটা হচ্ছে বড় প্রশ্ন আকারে তোমরা পড়ে নিবে। প্রশ্নটা আমি খাতায় লিখিনি, বই থেকে সরাসরি তোমরা চিত্রটা আঁকবে, চিত্রকে পড়ে নিবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।